ছাপ্পান্ন নদী জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঞ্জাজা প্রেমা। দীর্ঘ প্রায় 38 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে এখন লন্ডন অবস্থান করছেন বাংলাদেশের নাজমুল হক হিমেল। চীনের বিশ্ববিদ্যালয় থেকে সাঁতারে উচ্চতর ডিগ্রি নেওয়া এই সাঁতারু এখন ব্যস্ত অনুশীলনে। কিশোরগঞ্জের নিগলিতে বেড়ে ওঠা হিমেলের জলাভূমিতে কাটানো শৈশব তাকে পানির সঙ্গে এক আত্মিক বন্ধনে আবদ্ধ করেছে। তবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার যাত্রা যে সহজ হবে না তা তিনি জানেন। বিস্তারিত থাকছে আফরিন মিমের প্রতিবেদনে। ইংলিশ চ্যানেল দুঃসাহসিক চ্যালেঞ্জের আরেক নাম। ফ্রান্সের উপকূল ছুঁয়ে ইংল্যান্ডের দিকে ছুটে চলা সাগরের এই পথ যেন প্রশ্ন ছুড়ে দেয় বিশ্বের দুর্ধর্ষ সাঁতারুদের দিকেও। প্রবল স্রোত, তীব্র ঠান্ডা আর ক্লান্তির সঙ্গে লড়াই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর লড়াই। এবার সেই চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের এক সাহসী তরুণ নাজমুল হক হিমেল। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াটা শুধু সাঁতারের ব্যাপার নয়, মানসিক, শারীরিক আর আবেগের লড়াইও বটে। 1997 সালে কিশোরগঞ্জের নিকলি হাওরে বাবা আবুল হাশেমের হাত ধরে সাঁতারে হাতেখড়ি হিমেলের। বাবা আবুল হাশেমও ছিলেন 80-র দশকের জাতীয় সাঁতারু। পরে পুকুর হাওর পেরিয়ে নাজমুল ধীরে ধীরে উঠেছেন জাতীয় পর্যায়ে। কিন্তু হিমেলের স্বপ্ন আরও বহু দূরে। আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্নে বিভোর ছিলেন প্রতিনিয়ত। কারণ আমি যখন এখানে 1997 সালে আসি তখন আমি সাঁতার পারতাম না। তো আমার যতটুকু মনে পড়ে যে ওই পাশ থেকে দেখতাম যে আমার দুই ভাই জাতীয় সাঁতারু, তো ওরা সুইমিং করতো। আর ওইটা আমার লাইফে প্রথম যে এখানে নীল পানি দেখা। আমি আগে কখনো নীল পানি ওরকম দেখিনি, হয়তো টিভিতে দেখলো এরকম, আগের যুগে তো এরকম সাদা কালো টিভি ছিল, তো দেখতে পারতাম। তো নীল পানি যখন দেখলাম তখন এটার প্রতি আরও ইন্টারেস্ট বেড়ে গেলো যে মনে হয় সাঁতারটা শিখতেই হবে। এভাবেই শুরু হলো। 2008 সালে বিকেএসপি থেকে এইচএসসি পাশ করে হিমেল পাড়ি জমান চীনে। বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2012 সালে অল বেইজিং ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্টস সাঁতারে চ্যাম্পিয়ন হন। সেখানে দীর্ঘদিন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। চীনে থাকার সুবাদে আমাকে সেটা স্কলারশিপ যখন পড়াশোনা করতাম, তো মানে মূল সাঁতারটা আমি ধরে রাখতে পারছি। তো অনেকেই আছে যে আমরা 2008 সালে যারা যখন যে আমার যে টিমমেটটা ছিল অনেকেই তো সাঁতার ছেড়ে দিছে। তো চীনে যাওয়ার সুবাদে আমাকে এই সাঁতারটা ধরে রাখতে পারছি। তো তারপরে আমি পড়াশোনার পরে যখন পাশ করে জব করলাম, তো আর্থিকভাবে আমি নিজে একটু স্বাবলম্বী। তো তখনই ইংলিশ চ্যানেলের অফারটা আমি পেলাম। তো এটা আমার জন্য তখন তাৎক্ষণিক যে আর্থিক যে সাপোর্টটা, তো এটা আমি দিতে পারছি বিদায় আমার কাছে মনে হয় যে চায়নার অবদান অনেক। জাতীয় পর্যায়ে নাজমুল জিতেছেন বেশ কিছু পদক। বয়সভিত্তিক সাঁতারে তার ঝুলিতে আছে 20টি স্বর্ণ ও 15টি রৌপ্য। 1998 সাল থেকে আমি যখন এই সুইমিং পুলে 10 বছর বয়স থেকে যখন 8-10 বছর তখন থেকে যখন আমি সাঁতরাই, আমার প্রথম গোল্ড 4টা। তো ওইটা আমাকে আরও অতিরিক্ত মানে অনুপ্রেরণা, মানে 4টা গোল্ড। আর তখন প্রথম মেডেল গলায় আসা, মেডেলের যে একটা সাউন্ড, এটা আমি এখনও ভুলতে পারি না। ওইটা আমার জন্য মনে হয় যে সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন, ঠান্ডা পানিতে সাঁতার, নির্দিষ্ট খাদ্যাভ্যাস, মানসিক প্রস্তুতি সবকিছু চলছে নিখুঁত পরিকল্পনায়। কারণ তিনি জানেন তার গন্তব্য কোথায়। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে অনেক চ্যালেঞ্জের ব্যাপার। প্রথম কথা হলো আবহাওয়া। আমরা যতটুকু রিসার্চ করে দেখলাম যে পানি খুবই ঠান্ডা, এটা সারা বছরই ঠান্ডা থাকে। তো ঠান্ডা পানি আছে, জেলিফিশ আছে, সিসিক আছে, আর আবহাওয়াগত হয়তো কোনো কারণে ঢেউ একটু বেশি থাকতে পারে। তো সব মিলে সাঁতার চেয়ে
এইগুলাই প্রতিকূলতা, এগুলাকে চ্যালেঞ্জ করা, মুখোমুখি হওয়া, এটা আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন। যদিও আমাদের দেশ শীত প্রধান না, গরমকাল, তো আমাদের দেশে এই ট্রেনিংটাকে তৈরি করতে মানে আমার নিজেকে ওই কল্পনার জগতে নেওয়াতে আমার জন্য খুব কঠিন ছিল। বিশেষ করে আমি যখন সুইমিং করতাম হাওরে বা নদীর পানিতে, তখন আমার ঘড়িতে তাপমাত্রা দেখাতো 33 ডিগ্রি, পানি 33 ডিগ্রি, মানে এত গরম থাকতো। তো এখানে তো থাকবে 16 থেকে হয়তো 18 এরকম সামথিং। জুলাই মাসে সম্ভবত এই টেম্পারেচার থাকে পানির। তো আমাকে তখন ওই যে ড্রামের ভিতরে ওই 4টা 5টা 6টা আমাকে বরফ দিয়ে মোটামুটি আনুমানিক 13 ডিগ্রি বা 15 ডিগ্রি টেম্পারেচার করে আমাকে 1 ঘন্টা, আধা ঘন্টা বা 40 মিনিট প্রতিদিন, না হলো সপ্তাহে মিনিমাম 4 দিন আমাকে ওই টেম্পারেচারে প্র্যাকটিস করতে হইতো। 2025 সালের জুলাইতে হিমেল পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। আবহাওয়ার উপর নির্ভর করে নির্ধারিত হবে তার চ্যানেল পাড়ি দেওয়ার দিন। 15 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা পানি, প্রবল স্রোত, জেলিফিশের আক্রমণ এবং বিশাল জাহাজের চলাচল সবকিছু মিলিয়ে ইংলিশ চ্যানেল এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। এই পথ জয় করতে হয় ধৈর্য, দক্ষতা আর মনোবলে। আমাদের মূল ইভেন্টটা শুরু হবে ডুবার থেকে। ডুবার মূলত একটা পোর্ট এরিয়া যতটুকু আমি জানি। তো আমরা হয়তো ডুবারে 10 থেকে 12 দিন প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। তারপর হয়তো জুলাইয়ের মাঝামাঝি কোনো এক সময় হয়তো আমরা একটা চূড়ান্ত ডেট জানতে পারবো যে এই ডেটে আমরা পানিতে নামছি। নাজমুল এবারের সফল হলে 37 বছর পর ফের কোনো বাংলাদেশি সাঁতারু অর্জন করবেন ইংলিশ চ্যানেল অতিক্রম করার গৌরব। এর আগে 1958 থেকে 1961 সাল পর্যন্ত 6 বার এই পথ পাড়ি দেন কিংবদন্তি ব্রোজেন দাস। 1965 সালে চ্যানেলটি জয় করেন আব্দুল মালেক। সর্বশেষ 1987 সালে কীর্তি গড়েন মোশাররফ হোসেন। এটা পাড়ি দিলে তো একটা স্বীকৃতি থাকবে বাংলাদেশে। হয়তো আমাকে অনেকেই চিনে না এখনকার প্রজন্মে, যেহেতু অনেক লম্বা সময় বাইরে ছিলাম। হয়তো অনেকেই বিকেএসপির সাবেক ক্যাডেট, এর জন্য হয়তো আমাকে ওইভাবে চিনে। যখন ইংলিশ চ্যানেল পাড়ি দিব, এটা তো হয়তো তখন আমাদের ফেডারেশনে হোক, বাংলাদেশের সাঁতার ইতিহাসে হোক, বা বাংলাদেশের কোনো ক্রীড়াঙ্গনের একটা ইয়েতে হোক, হয়তো তখন আমাদের নাম লিপিবদ্ধ থাকবে যে ওরা ইংলিশ চ্যানেল পাড়িয়ে দিছে। হিমেলের সাঁতারের প্রতিটি স্ট্রোকের দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ। আছে কোটি মানুষের আশা, আছে চীন থেকে পাওয়া কঠোর প্রশিক্ষণও। তাই বাংলাদেশিদের সঙ্গে মূলত চীনও মুখিয়ে আছে হিমেলের গলায় বিজয় মাল্য দেখার। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের প্রথম অ্যাস্টেরয়েড স্যাম্পল রিটার্ন মিশন 天问2 সফলভাবে উৎক্ষেপণ হয়েছে 29 মে। 1 দশক ব্যাপী এই মহাকাশ অভিযানে 2টি মহাজাগতিক বস্তু নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড 2016 HODIN ও মেইন বেল্ট ধূমকেতু 311b অন্বেষণ করা হবে। জটিল কক্ষপথ কম মাধ্যাকর্ষণ অঞ্চলে নমুনা সংগ্রহ এবং স্বয়ংক্রিয় নেভিগেশনের মতো একাধিক প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করবে এই মিশন। বিস্তারিত প্রতিবেদনে। মহাকাশে গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের মিশন চলছে চীনের। মিশনের নাম তিয়ানওয়েন-2। শুধু নমুনা সংগ্রহ নয়, সেটা ফিরিয়ে আনা হবে পৃথিবীতেও। তবে মোটেও সহজ হবে না তিয়ানওয়েন-2 এর পথ চলা। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন CNSA জানিয়েছে, মিশনটির সামনে অপেক্ষা করছে প্রযুক্তিগত বহু চ্যালেঞ্জ। গত 29 মে উৎক্ষেপণের পর প্রথম বছর জুড়ে মহাকাশযানটি গভীর মহাশূন্যের দিকে ছুটে যাবে। এ সময় এটি বেশ কয়েকবার নিজের কক্ষপথ পরিবর্তন করবে। সবশেষে এটি 2016 HO3 নামের গ্রহাণুটির প্রায় 30,000 কিলোমিটারের মধ্যে পৌঁছাবে। এরপর ধাপে ধাপে গ্রহাণুটির আরও কাছাকাছি যাবে এবং চারপাশে ঘুরতে ঘুরতে ভাসমান অবস্থায় চোখ রাখবে গ্রহাণুটির উপর। এরপর ঠিক করে নেবে
গ্রহাণুটির ঠিক কোন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পরই পৃথিবীর পথে ফিরতি যাত্রা শুরু করবে নভোযানটি। এরপর পৃথিবীর কাছাকাছি আসার পর মূল মহাকাশ যান থেকে যথারীতি পৃথক হয়ে যাবে রিটার্ন ক্যাপসুল, আর সেই ক্যাপসুল পৃথিবীতে পা রাখবে 2027 সালের শেষের দিকে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া মূল নভোযানটির কাজ সেখানেই শেষ নয়, সেটা আবার ছুটে যাবে আরও দূরে থাকা 311P নামের একটি ধূমকেতুর দিকে। সেখানে গিয়ে ধূমকেতুটির সঙ্গে সংঘর্ষ বাঁধানোই হবে তার চূড়ান্ত মিশন। গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে থিয়ানুয়েন-2 মিশনকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো হলো প্রায় শূন্য অভিকর্ষে গ্রহাণুর ওপর স্থিতিশীলভাবে অবতরণ করে নমুনা সংগ্রহ করা এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ও নেভিগেশন সিস্টেম বজায় রাখা। আমাদের প্রায় শূন্য মধ্যাকর্ষণ পরিবেশে গ্রহাণুটির সঙ্গে স্থিতিশীলভাবে যুক্ত হতে হবে এবং নমুনা সংগ্রহ করতে হবে। গ্রহাণুটির গড় ব্যাস মাত্র 41 মিটার এবং এটি দ্রুত ঘুরছে, অর্থাৎ একটি জটিল পরিবেশে অল্প সময়ের মধ্যে পুরো কাজটি সারতে হবে। গ্রহাণু 2016 HO3 পৃথিবী থেকে 1,80,00,000 কিলোমিটার থেকে 4,60,00,000 কিলোমিটারের মধ্যে আছে, আর কোর বেল্ট ধূমকেতু 311P আছে প্রায় 15 কোটি থেকে 50 কোটি কিলোমিটার দূরে। অনুসন্ধানের সময় আমরা পরিমাপ এবং নিয়ন্ত্রণ সংকেতে বিলম্বের মতো বড় সমস্যার মুখোমুখি হই, যা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এর জন্য মহাকাশযানটির নিয়ন্ত্রণ, গতিপথের নকশা এবং প্রাসঙ্গিক বস্তুগুলোর স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা অনেক বেশি দরকার ছিল। এই মিশনের নামকরণ করা হয়েছে প্রাচীন চীনের অন্যতম কবি ছু ইউয়ানের লেখা কবিতা থিয়ানুয়েন থেকে, যার অর্থ স্বর্গের প্রশ্ন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে। বেইজিংয়ে শুরু হয়েছে 17তম আন্তর্জাতিক পরিবহন প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী। 3 দিনব্যাপী এই আয়োজনে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও ব্লকচেন প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়েছে। পরিবেশ বান্ধব এইসব প্রযুক্তি যেমন খরচ কমায়, তেমনি কার্বন নির্গমনও হ্রাস করে। এছাড়া বিপর্যয় সতর্ক বার্তা ব্যবস্থা, পেইড স্যাটেলাইট ভিত্তিক মহাসড়ক নজরদারি এবং ড্রোন সহ ছোট বিমানের জন্য নতুন 3D নেভিগেশন প্রযুক্তিও নজর কেড়েছে প্রদর্শনীতে। বেইজিংয়ে হয়ে গেল 17তম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন প্রযুক্তি ও বিগ ডেটা প্রদর্শনী। 3 দিনের এ প্রদর্শনীতে দেখানো হয়েছে নতুন মানের উৎপাদনশীলতা ও পরিবহন খাতের নতুন নতুন চালিকা শক্তির বাহাদুরি। আন্তর্জাতিক শিপিং শিল্পের 45 ভাগই এখন বড় কার্গো শিপের নিয়ন্ত্রণে। এ ধরনের জাহাজের ক্ষেত্রে 2 ধরনের কার্গোর মধ্যে যাতে কোনো দূষণ না ছড়ায়, তাই মালামাল লোড করার আগে বেশ ভালোভাবে পরিষ্কার করতে হয়, আর সুউচ্চ বাল্কহেডগুলোকে পরিষ্কার করাটা বেশ শ্রম ও সময়সাধ্য কাজ। প্রদর্শনীতে দেখানো হয়েছে এমন এক কেবিন ওয়াশিং রোবট যা 5 জন ক্রুর 4 দিনের কাজ করে দেয় মাত্র 1 দিনে। জাহাজের কেবিন পরিষ্কারের রোবটটি রাসায়নিক পরিষ্কারের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। অন্যদিকে জাহাজের হাল পরিষ্কারের রোবটটি
সামুদ্রিক নানা ধরনের তলানি জমার ফলে সৃষ্ট জ্বালানি খরচ কমায়। দুটো উদ্ভাবনী পরিবেশ বান্ধব। এই প্রদর্শনীতে হাইওয়ে পর্যবেক্ষণের জন্য একটি দুর্যোগ সতর্কতা ব্যবস্থাও দেখানো হয়েছে। পরিবহন খাতের জন্য বিশেষভাবে তৈরি নেটওয়ার্ক দেখানো হয়েছে, যা বেইতোর নেভিগেশন সিস্টেমের সঙ্গেও যোগাযোগ চ্যানেলগুলো অন্তর্ভুক্ত করেছে। রাস্তা ধস বা ভূমিধসের মতো দুর্যোগ ঘটলে সিস্টেমটি রাস্তার পাশে স্থাপিত খুঁটিতে থাকা অ্যান্টেনার মাধ্যমে রিয়েল টাইম ছবি এবং ভিডিও পাঠাতে পারবে। যদি একটি সেতু ভেঙে পড়ে তাহলে চালকদের আগে থেকে অবহিত করা যেতে পারে এবং সময়মতো এড়িয়ে যাওয়ার ব্যবস্থাও নিতে পারবে। প্রদর্শনীতে স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতি খাতের সর্বশেষ নেভিগেশন প্রযুক্তি দেখানো হয়েছে। প্রচলিত স্থল নেভিগেশন যে এখন চীনের আকাশেও সমান তালে কাজ করছে, সেটাও দেখানো হয়েছে এতে। সমন্বিত ভূমি বায়ু ম্যাপিং প্ল্যাটফর্মগুলো গাড়ি এবং পথচারীদের গাইড করার পাশাপাশি ছোট ড্রোন এবং নিম্ন উচ্চতার বিমানের জন্য রিয়েল টাইম রুট নির্ধারণ করে দিচ্ছে। প্রদর্শনীটির আরেকটি আকর্ষণ ছিল উন্নত মাল্টিফাংশনাল রোড ইন্সপেকশন ভেহিকল, যার পেছনে রয়েছে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, যা কিনা মাটির নিচে 5 মিটার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। এতে রাস্তার নিচের ত্রুটিও ধরা পড়বে রাডারে। যানটিতে রয়েছে ত্রিমাত্রিক সিস্টেম, যেখানে 3টি 3D ক্যামেরা ও 2টি 2D ক্যামেরা যুক্ত। এটি চলমান অবস্থায় রাস্তার যে কোনো সমস্যা রিয়েল টাইমে শনাক্ত করতে পারে। আরেকটি আলোচিত অংশ ছিল নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদিত সবুজ জ্বালানির মডেল। এতে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথানল ও টেকসই বিমান জ্বালানি তৈরির প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। সবুজ জ্বালানিতে রূপান্তরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল খরচ। উৎপাদন বেশি না হলে খরচ কমানো কঠিন। আমরা এখন এই জ্বালানির অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানো নিয়ে কাজ করছি। বাদ পড়েনি অত্যাধুনিক ড্রোন। চীনের মূল ভূখণ্ডে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে স্বয়ংক্রিয় উড়ন্ত গাড়ি। এতে 90% বেশি কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে, যা ওজন কমিয়ে বাড়িয়েছে ফ্লাইটের দক্ষতা। গুয়াংচৌ অটোমোবাইল কর্পোরেশনের গবেষক লি সুহান জানালেন, এই উড়ন্ত কার ঘণ্টায় 120 কিলোমিটার গতিতে 300 মিটার উচ্চতায় উঠতে পারে। লি জানান, আগামী বছর বাজারে ছাড়া হবে গাড়িটি। এরই মধ্যে প্রি অর্ডার এসেছে 1000-এরও বেশি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আনুষ্ঠানিকভাবে চীনের সাংহাইয়ে উন্মুক্ত হয়েছে লেগোল্যান্ড সাংহাই রিসর্ট, যেখানে ছোট বড় সবার জন্য রয়েছে রোমাঞ্চকর সব রাইড, শো আর চোখ ধাঁধানো লেগো মডেল। পার্কের প্রথম দিন থেকে গরম উপেক্ষা করে হাজির হচ্ছেন হাজারো দর্শনার্থী। কেমন সে স্বপ্নের দুনিয়া যেখানে লেগো দিয়ে তৈরি হয়েছে চীনের ঐতিহ্য আর আধুনিকতা, বিস্তারিত থাকছে আফরিন মিমের প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে বড় লেগোল্যান্ড এখন চীনের সাংহাইয়ে। শনিবার পার্কের গেট উন্মুক্ত হতেই ছুটে আসেন হাজারো দর্শনার্থী। সবাই এসেছেন রোমাঞ্চকর এই থিম পার্ক উপভোগ করতে। তীব্র গরমও ঠেকাতে পারেনি এই উৎসাহী ভিড়কে। বহুদিন ধরে প্রতীক্ষিত এই পার্ক ঘিরে ছিল সবার মধ্যে উত্তেজনা। ঘুরতে আসা একজন অভিভাবক বলেন, খবরের চ্যানেলে শুনেই ছেলে বলেছিল যেতেই হবে। প্রথম ব্যাচের টিকিট পেয়েছি, এখন এখানে এসে দারুণ লাগছে। চজিয়াং থেকে ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন, আমার ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, আমার আবার ছুটিও, তাই আজ সকালেই চিয়াংসিং থেকে প্রথম ট্রেন ধরে চলে এসেছি।
3,18,000 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা এই রিসোর্টটি বিশ্বে 11তম এবং চীনে প্রথম লেগোল্যান্ড। 2 থেকে 12 বছর বয়সী শিশু ও তাদের পরিবারের জন্য তৈরি এই পার্কে রয়েছে 8টি থিম জোন। 85 মিলিয়নেরও বেশি লেগো ব্রিক দিয়ে তৈরি 75টিরও বেশি ইন্টারঅ্যাক্টিভ রাইড, শো এবং আকর্ষণ থাকছে এই পার্ক জুড়ে। এছাড়া চীনা দর্শকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা অনেক রাইড এখানে বিশ্বে প্রথমবারের মতো চালু হয়েছে। এছাড়া 26 মিটার উঁচু ও 136 টন ওজনের বিশাল ল্যাগো মিনিফিগার ড্যাডোর ভিতরে রয়েছে এক বিস্ময়কর রঙিন জগৎ, যেখানে দেখা যাবে 22 মিলিয়নের বেশি ল্যাগো ব্রিকে তৈরি চীনের নানা ঐতিহ্যবাহী স্থাপত্য। এই পার্কের পাশে তৈরি হয়েছে একটি ল্যাগোল্যান্ড থিমযুক্ত হোটেল, যেখানে রয়েছে 250টি ভিন্ন ধর্মী রুম। এছাড়া বাইরে রয়েছে 122টি দোকান সহ এক বিশাল বাণিজ্যিক কমপ্লেক্স। পাশাপাশি থাকছে খাওয়া দাওয়া, কেনাকাটা ও বিনোদনের পূর্ণ ব্যবস্থা। সাংহাই নতুন লেগোল্যান্ড শুধুই একটি থিম পার্ক নয়, এটি শিশুদের স্বপ্নের জগৎ, যেখানে কল্পনা ও বাস্তবতা মিলে যায় এক অবিশ্বাস্য অভিজ্ঞতায়। আফরিন মিম, CMG বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।